আরে আরে জায়গাটা কেমন চেনা চেনা লাগছে না? আরে হ্যাঁ, লাগবেই তো। কারণ আমরা আবারও জুকু থেকে নেমে চলে এসেছি জাখামার হিলফুট ক্যাম্পে। জায়গাটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই, কিন্তু আজ আমাদের সন্ধ্যা যাপনের পরিকল্পনাটা একটু আলাদা। আজ বনফায়ারের পাশাপাশি থাকছে বারবিকিউ। পাশেই বাজার, সেখান থেকেই আমরা চিকেন নিয়ে এসেছিলাম। এখানে চিকেনের দাম নর্মাল, আমাদের মতোই 200 টাকা কেজি। এখানে থাকার খরচ ও ইত্যাদি ডিটেলস রয়েছে নাগাল্যান্ডের প্রথম পর্বে। ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। সেখানে এই হিলফুট ক্যাম্পের যাবতীয় তথ্য এবং সাথে হিলফুট ক্যাম্পটি কেমন তা দিয়ে রয়েছে। গুড মর্নিং ফ্রম জাখামা। আবারও আমরা কালকে ট্রেক শেষ করে, অর্থাৎ জুকু ভ্যালি ট্রেক শেষ করে আমরা আবার জাখামায় ফিরে আসি এবং একই ক্যাম্প সাইটেই আবার থাকি টেন্ট লাগিয়ে। কালকে রাত্রে তো ভিডিও সেরকম করা হয়নি, আপাতত চা পর্ব চলছে আর ব্রেকফাস্ট পর্ব। এই যে চলো। জায়গা এক হলেও প্রতিটা সকাল নতুন কিছু নিয়ে অপেক্ষা করে আমাদের জন্য। আরও এক নতুন গন্তব্যে স্বাগত সকলকে। আজ আমাদের গন্তব্য জাখামা থেকে 50 কিলোমিটার দূরে এবং কোহিমা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এক আঙ্গামি গ্রাম, নাম জুলেকি। সাধারণ জনজীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক গ্রাম। এই জুলেকি যাবার পথে পড়ে আরও এক গ্রাম, সেটার নাম খোনোমা। এই খোনোমার নাম এর আগে অনেকেই শুনেছেন। প্রথমে ভেবেছিলাম আপনাদের খোনোমা ঘুরিয়ে জুলেকি নিয়ে যাব, পরে সেই পরিকল্পনা বাতিল করলাম এবং স্থির করলাম বাড়ি ফেরার পথেই আপনাদের খোনোমা ঘুরিয়ে বাড়ি নিয়ে যাব। তাই আপাতত জুলেকিই চলুন। প্রতিটা পদে পদে নতুন কিছু সাক্ষী হয়েছি আমরা। এমন অনেক ঘটনা ঘটেছে যা আমরা কল্পনাও করিনি যে ঘটবে। একটু রাস্তাটা উপভোগ করে নিই, বাকি গল্প আবার একটু পরে বলছি। আপনারা দেখছেন প্যাডেল ট্রেকিং, এক্সপ্লোর ইউর ড্রিমস। ঘুরতে থাকুন, সুস্থ থাকুন। না মানে ওই আর কি, একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম। আচ্ছা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর কমেন্ট করতেও ভুলবেন না। ইনফরমেশনগুলো কাজে লাগলে অবশ্যই জানাবেন আমাদের। এরকমই আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের কাছে। আর প্যাডেল ট্রেকিংকে সাবস্ক্রাইব করে প্যাডেল ট্রেকিংয়ের পাশে থাকুন। ধন্যবাদ।
আচ্ছা, রাস্তা কেমন উপভোগ করলেন বলুন দেখি? নিশ্চয়ই ভালো লেগেছে। চলুন একটা মজাদার গল্প শেয়ার করি আপনাদের সাথে। গ্রামে ঢোকার 5-6 কিলোমিটার আগে থেকে এই এনাদের দর্শন পাই আমরা। প্রথম দর্শনে তো আমরা ছোটোখাটো বাইসন ভেবে বসি। এরপর যত গ্রামের দিকে এগোই দেখি প্রচুর প্রচুর চড়ে বেড়াচ্ছে এরা, সাথে সাধারণ প্রজাতির গরুও রয়েছে। আর আমাদের যুক্তিতে এরা হচ্ছে দুর্বল প্রজাতির গৃহপালিত বাইসন। কিন্তু সেসব কিছুই নয়, এগুলি হচ্ছে মিথুন, নাগাল্যান্ডের জাতীয় পশু। এটি আধা গৃহপালিত প্রাণী, অনেকটা আমাদের গরুর মতন। কিন্তু আমরা যেমন গরুকে দড়ি দিয়ে বেঁধে রাখি, নাগারা সেটি করেন না। শুধু নাগাল্যান্ড নয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম প্রভৃতি স্থানে এদের দর্শন পাওয়া যায়। মিথুনকে শুভ বলে মনে করে নাগারা, এবং অনেক বাড়ির সামনে মিথুনের শিকার করা মাথা দেখতে পাওয়া যায়। এছাড়াও বিশেষ বিশেষ অনুষ্ঠানে মিথুনের মাংসও খায় নাগারা। এবং এই মিথুনের শিং দিয়ে এক বিশেষ ধরনের বাদ্যযন্ত্র তৈরি হয়। সেই বাদ্যযন্ত্রের সাথেও পরিচয় ঘটাবো আপনাদের, সঙ্গে থাকুন। রাস্তায় যাওয়ার পথে আমরা যে কতবার দাঁড়িয়েছি তার কোনো ঠিকানা নেই, কিন্তু কেন দাঁড়িয়েছি তাও আমরা জানি না। মনে হচ্ছিল এক অদ্ভুত জায়গায় প্রবেশ করছি আমরা, সম্পূর্ণ জগৎ থেকে বিচ্ছিন্ন। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল ভেতরে ভেতরে। যাই হোক, গ্রামে পৌঁছে পাখির ডাক আর বয়ে চলা নদীর শব্দ ছাড়া কিছুই পাইনি প্রথমে। তারপর ট্যুরিজম অফিস থেকে গ্রামে ঢোকার জন্য 20 টাকা জনপ্রতি দিয়ে এন্ট্রি করলাম। তো পরে এখানকার ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এবং এখান থেকে জুলেকে যে এন্ট্রি করলাম সেজন্য পারমিশনও করাতে হবে এখানে। তো চলো পারমিশনটা করিয়ে নিই। ট্যুরিজম অফিসের ঠিক সামনেই দেখা মিলল সেলফ পেমেন্ট শপের। তো চলো একবার সেলফ পেমেন্ট শপটা ঘুরে আসি। এখানে একটা দোকান, এবং দোকানে কোনো শপকিপার নেই, দাম লেখা আছে, নিজে নাও, ওই ক্যাশ বাক্সে টাকাটা ভরে দাও। এখানে ক্যাশ বাক্সে টাকাটা ভরে দাও, এখানে জিনিস তুলে নিয়ে চলে যাও। এই একটা যদি নেওয়া হয়, সব দাম লেখা আছে, এই যে 20 টাকা দাম লেখা আছে। এবং চিকেন পিকেল চিকেনের আচার 200 টাকা। এতক্ষণ সব ঠিক ছিল, আসল গল্প শুরু হলো এরপর। গ্রামে এসে তো পৌঁছালাম, এরপর দরকার একটা থাকার জায়গা, কিন্তু সেটা দেবে কে? সমস্যাটা এখানেই, যে বাড়িতেই যায় লোক নেই, ঘর কিন্তু খোলা। এভাবে আধা ঘন্টা খোঁজাখুঁজির পরও কোনো লোকের দেখা মিলল না। আমাদের সাথে আমাদের গাড়ি দাদাও একই কাজে লেগে পড়েছে। সেও বেশ মজা পেয়ে গেছে, কারণ এর আগে 2-1 বার তিনি এসেছেন ট্যুরিস্ট নিয়ে, কিন্তু তারা সাথে সাথেই একটু ঘুরেই ফিরে গেছেন। তাই এখানে যে এভাবে থাকার জায়গা খুঁজতে হয় ভাবতেই পারেননি তিনি। তো আমরা এখন আছি জুলেখিতে, নাগাল্যান্ডের, এবং এখানে এসে দেখছি এতগুলো বাড়ি, মানে এই 2-4টে বাড়ি, কিন্তু গোটা গ্রামে কোনো লোক নেই, মানে কোনোই লোক নেই। যারা ম্যানেজার, যিনি বললেন পারমিশন যেখানে নিতে গেছিলাম সেখানে, তো সেই ম্যানেজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আবার যেখানে পারমিশন নিতে গেছিলো সেখানে লোকজন ডাকতে গেছে। আর আমাদের যে টিম মেম্বাররা, তারা নিজেরাই একটা বাড়ি বানিয়ে নিয়েছে এবং ম্যাট পেতে, জানি না, হ্যাঁ এটা যোগা হলের ম্যাট পেতে শুয়ে পড়েছে। এরপর গাড়ি দাদাকে সাথে নিয়ে গেলাম ট্যুরিস্ট অফিসে। সেখানে যিনি আছেন তার কোনো কথাই আমি বুঝি না। গাড়ি দাদা হালকা হালকা বুঝলেন, এবং বুঝলাম যে এখানকার হোমস্টেগুলির যিনি ম্যানেজার বাবু, তিনি গেছেন চাষ করতে। তাকে ডেকে দেবার জন্য বললাম। বেশ কিছু সময় পরে উনি এসে আমাদের বাড়ি দিলেন। এবার আমাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন নাকি পাড়া ভাড়া তা বলতে পারবো না, কারণ সেখানে আমরা ছাড়া আর কেউ ছিল না। এটাই হচ্ছে আজকের আমাদের আস্তানা। চলো ঘুরে দেখে নাও।
আস্তানা তো হলো, এবার খাবারের দরকার। চলো আগে বাজারটা করে আনি। এই গ্রামে গোটা 3-4 দোকান আছে, বন্ধই থাকে প্রায়, আর খোলা থাকলেও বাড়ির ভেতর থেকে ডেকে আনতে হয় জিনিস নেবার জন্য। এমন নির্জন জায়গা বলে যে জিনিসের দাম আকাশ ছোঁয়া তা কিন্তু নয়, একদম নর্মাল সাধারণ বাজারের মতন। যেমন ডিম 8 টাকা প্রতি পিস, মুসুর ডাল 100 টাকা কেজি, ম্যাগি 10 টাকা প্যাকেট, এমনই। চলো ঝটপট আমরা বাজারটা সেরে নিই, এরপরে তো আবার রান্না আছে। কি করছিস? আপনারা তো দেখলেন রেস্টুরেন্ট নিলাম, অলরেডি শুরু হয়ে গেছে আমাদের খানাপিনা পর্যায়ে প্রথম পর্যায়ে। এখানে মুন্নাটাও রেডি হয়ে গেছে, দুধ পড়েছে, চাল ধোয়ার ব্যবস্থা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমাদের ডালের একটা ডাল সেদ্ধের ব্যবস্থা করা হচ্ছে। চলো এখন এখানে থাকার খরচ নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা যেখানে আছি এটি পুরোটাই আমাদের ব্যবহারের জন্য, পুরো বাড়িটাই ভাড়া নিয়েছে 3300 টাকা, সাথে রান্নার গ্যাস ও বাসনপত্র ইত্যাদি তো আছে। আর এই বাড়িটি ফিশারি ডিপার্টমেন্টের। আমাদের যৌথ উদ্যোগে রান্না সেরে সোজা ডাইনিংয়ে। আজকের মেনু ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম ভুজিয়া আর পাঁপড়। কথা কম, খাওয়া বেশি। চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মানুষের সন্ধানে। না মানে এসে থেকে তো আমরা ছাড়া আর 2-3 জন মানুষ ছাড়া কারোর দর্শন পাইনি, তাই আর কি। তো লাঞ্চ পর্ব শেষ করে আমরা বেরিয়েছি জুলেকিটাকে একটু এক্সপ্লোর করতে, একটু ঘুরতে। চলো তোমরাও আমাদের সাথে। এই গ্রামে প্রচুর আলু বোখরার গাছ দেখতে পাওয়া যায়, আর গাছ ভর্তি করে ফল। কেউ খায় বলে তো মনে হলো না, প্রচুর ফল দেখলাম পড়ে নষ্ট হয়ে আছে মাটিতে। কিন্তু যেমন দেখতে ফলগুলি তেমন তার টেস্ট। আমরা তো ঘুরছি, ফিরছি আর খাচ্ছি। যত এগোই তত বুঝি গ্রামটি কতটা অর্গানাইজ। সবথেকে মজার, রাস্তার প্রতিটা বাঁকে রয়েছে ডাস্টবিন, এবং তার যথাযথ ব্যবহার করে এখানকার মানুষেরা। রয়েছে পাবলিক টয়লেটও। এক কথায় মডার্ন ভিলেজ আমরা বলতেই পারি। কিন্তু গ্রামের সকল মানুষই যেহেতু খ্রিস্ট ধর্ম অবলম্বী, তাই এখানে 2টি চার্চ রয়েছে, একটি ব্যাপটিস্ট এবং আরেকটি ক্যাথলিক। এটি সেই ব্যাপটিস্ট চার্চটি, ক্যাথলিকটি পেছন দিকে, ওটি কাল দেখাবো। চার্চগুলো বন্ধ ছিল তাই ঢুকতে পারিনি আমরা। সামনে বেশ কিছু ছেলে ফুটবল খেলছে। এখানকার প্রতিটা মুহূর্ত যেন কেমন ছবির মতো মনে হচ্ছে। মেঘগুলো যেমন ভেসে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে ঘটনাগুলোও যেন একটার পর একটা ভেসে ভেসে যাচ্ছে চোখের সামনে। অদ্ভুত মায়া জড়ানো। কি আপনাদের ইচ্ছা করছে না একবার এই গ্রামে এসে ঘুরে যেতে? যদি ইচ্ছা করে, ইচ্ছাকে দমন করবেন না, অবশ্যই আসুন, অবশ্যই ঘুরে যান। আমি বলছি নিরাশ হবেন না, এক অদ্ভুত ভালো লাগা নিয়ে বাড়ি ফিরবেন। इधर कितना फैमिली, लोग कितना है? तो कुई में रहता है, मैं एकला हूँ। उधर अकेले? कुई में रहता है सब। अच्छा अच्छा अच्छा। कुई में घर आए उधर। काम क्या करते हैं आप? खेती बाड़ी? नहीं, खेती बाड़ी। গ্রাম পরিদর্শনে বেরিয়ে বেশ কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের, এবং অনেকের বাড়িও আমরা গেছি। চলো দেখে নাও নাগাদের বাড়িগুলো কেমন হয়। আর মজার বিষয় হলো, যার সাথেই দেখা হচ্ছে সেই কিন্তু 1-2 করে প্লাম খেতে দিচ্ছে, মানে ওই আলু বোখরাটা। অনেকে তো আবার এখানকার লোকাল যে ওয়াইন, মানে রাইস ওয়াইন যেটা আমরা পচই বলি, সেটাও অফার করতে ছাড়েনি। বেশ মজাদার মানুষগুলো। হ্যাঁ, একটা সমস্যা আছে, সেটা হলো ভাষা সমস্যা। কারণ বয়স্ক মানুষগুলি নাগামিজ ছাড়া অন্য কিছু বলতে বা বুঝতে পারেন না খুব একটা। এবং প্রতিটা বাড়ির সামনে তো রয়েছেই তাদের স্বীকার করা নিদর্শন। এগুলিকে তারা খুব শুভ বলে মনে করেন। এরপর সন্ধ্যা হতেই বাড়ি ফিরে গেলাম। হ্যাঁ, বাড়িই বটে, এখানে যা করতে হবে সব তো নিজেদের।
তাই ঝটপট সন্ধ্যার এনার্জি ড্রিঙ্ক চা বানিয়ে ফেললাম। সাথে সাথে শুরু হলো বনফায়ারের প্রস্তুতি। জমে উঠল সন্ধ্যার আসর। রাত্রে ডিনারের আয়োজনের কথা কিন্তু ভুলিনি, তাই সেই কাজেও লেগে পড়লাম কম বেশি সকলেই। রাতের ডিনার শেষ করে সোজা বিছানায়। আবার দেখা হচ্ছে আগামীকাল। হ্যাঁ, এখানকার বেডগুলো একটু ছোট দুজনের জন্য, কিন্তু বাদবাকি সব একদম পারফেক্ট। আর হ্যাঁ, এখানে ইলেকট্রিসিটি কিন্তু আছে, মোবাইল নেটওয়ার্ক নেই। চলুন বাকি গল্প না হয় কাল বলবো। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।